আজকে তোমাদের ক্রাইমের যে সত্য ঘটনাটা শোনাবো সেটা বারাসাতের একটা ঘটনা। অনেকেরই হয়তো এই ঘটনাটার বিষয়ে জানা আছে, পড়া আছে। ঘটনাটা একটা প্রেমের ঘটনা, একটা ত্রিকোণ প্রেমের ঘটনা বলতেই পারি। ঘটনাতে রয়েছে একজন মহিলা, দুজন পুরুষ। দুজন পুরুষের সাথে আলাদা আলাদাভাবে প্রেমের একটা ঘটনা। শেষ পর্যন্ত মহিলা নিজের জীবনে কাকে রাখতে চেয়েছিল, কাকে সরিয়ে দিতে চেয়েছিল, সেটাই হচ্ছে আজকের ঘটনা। ঘটনাটা বারাসাতের আগেই বলেছি। তো ঘটনার যে মেন ক্যারেক্টার নাম হচ্ছে অনুপম সিং। বাংলাদেশের যশোর জেলার কেশবপুর গ্রামে তার জন্ম। বাবার নাম জগদীশ সিং, মায়ের নাম কল্পনা সিং। তাদের সন্তান অনুপম। অনুপম পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, মোটামুটি কোনোভাবে সে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যায়। তারপর সে ঠিক করেছিল সে ভারতে আসবে, ভারতে সে এসে থাকবে, সেটাই সে করেছিল। ভারতে আসে। সে পড়াশোনায় খুব একটা ভালো না হলেও সে ছিল ট্যালেন্টেড, কর্মঠ, সেই সঙ্গে খুব সৎ। তো সততা ছিল আর ভাগ্যটা তার প্রথম দিকে খুব ভালো ছিল, যার জন্য যে কাজটাই করতো সেই কাজটা সে মন দিয়ে তো করতোই, খুব ভালো হতো বা সফলতা পেত। তো জগদীশ বারাসাতে থাকতো আর বারাসাতেই একটা ট্রাভেল এজেন্সিতে কাজ করছিল। এতটাই কর্মঠ ছিল, এতটা ট্যালেন্টেড ছিল যে একটা সময় তার প্রমোশন হয়েছিল, বেশ ভালো স্যালারিও হয়েছিল। সে বারাসাতেই এক টুকরো জমি কিনেছিল, সেখানে একটা নিজের পছন্দের বাড়ি, সুন্দর সাজানো সংসার করবে বলেই একটা বাড়িও তৈরি করেছিল। দুখানা বেডরুম, একটা সুন্দর লিভিং রুম, ছোট্ট একটা কিচেন, সুন্দর টয়লেট, এই ছিল তার স্বপ্নের বাড়ি। নাম রেখেছিল সিংহ ভিলা। ভিলা মানে সাধারণত আমরা ভাবি বিশাল কোনো বাড়িকে ভিলা বলা হয়, কিন্তু অনুপমের স্বপ্নের বাড়ি সেটা অন্যান্য যে কোনো ভিলার থেকেও তার কাছে প্রিয় একটা জায়গা, কারণ ওটা তার স্বপ্নের বাড়ি। নাম রাখা হয়েছিল সিংহ ভিলা। ছোট্ট সুন্দর একটা বাড়ি, ভালো কাজ করছিল, ভালো স্যালারি পাচ্ছিল, সুন্দর একটা বাড়িও করেছিল। তো তার এবার ইচ্ছা হয় যে একটা বাড়িতে বউ আসলে সংসারটা একদম ঠিকঠাক পরিপূর্ণ হবে। বিয়ে করার কথা যখন তার মনে হয়, তার মনে পড়ে মনুয়ার কথা। এবার বলি এই মনুয়া কে? মনুয়া বারাসাতেরই পাশের পাড়া নবপল্লীতে থাকে। মনুয়ার বাবার নাম নির্মল মজুমদার, মায়ের নাম রুমা মজুমদার। নির্মল মজুমদার স্থানীয় একটা স্কুল পরিচালন কমিটির সদস্য। সেই সঙ্গে তিনি জমি জায়গা বিক্রির দালালির কাজ করেন। শুনতে খুব খারাপ লাগলেও এটা একটা ভালো কাজ, মানে ঠিকঠাক ইনকাম করা যায়। তো তার ইনকাম যথেষ্ট ভালো ছিল, সুন্দর বাড়ি, খুব ভালোভাবে নিজের আদরের মেয়ে মনুয়াকে মানুষ করছিলেন। মনুয়া খুব ভালো মেয়ে, ঠান্ডা মাথার মেয়ে, মা বাবার বাধ্য সন্তান। দেখতে তো সুন্দরী ছিলই, সেই সঙ্গে পড়াশোনাতে খুব মেধাবী। শুধু তাই নয়, গান করতো ভালো, নাচতেও খুব ভালো। প্রত্যেকটা পাড়ার অনুষ্ঠানে তার একটা নাচের প্রোগ্রাম অবশ্যই থাকতো, আর লোকজন তার প্রশংসা করত। বারবার মনুয়ার নাচের প্রোগ্রাম দেখার আশা রাখত তারা। মনুয়া নিজের কাকার বাড়িতে খুব যাতায়াত করত। প্রথম দিকে অনুপম মনুয়ার কাকার বাড়িতে ভাড়ায় থাকত। মনুয়ার সাথে অনুপমের দেখা সাক্ষাৎ হয়। তখন মনুয়া গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। দুজনের মধ্যে প্রেমের একটা সূত্রপাত হয়। মনুয়া কিন্তু ইতিমধ্যেই বারাসাত পৌরসভাতে একটা চাকরিও জোগাড় করে ফেলেছে। মনুয়া করে বারাসাত পৌরসভায় কাজ, আর মনুয়ার যে বয়ফ্রেন্ড অনুপম, সে একজন ট্রাভেল এজেন্সির ম্যানেজার। দুজনের মধ্যে প্রেম, বাড়ির লোকজনরা জানতে পারে। এক্ষেত্রে যেহেতু পাত্র সুযোগ্য, পাত্রীও সুযোগ্য, দুজনেই নিজেদের ভালো খারাপ ব্যাপারটা খুব ভালোভাবে বোঝে।
বাড়ির লোকজনরা বাধা দেয়নি, ধুমধাম করে 3 দিনের অনুষ্ঠান হয়ে তাদের দুজনের বিয়ে হয়ে গেছিল। পাড়া প্রতিবেশী আত্মীয়রা প্রচুর আনন্দ করেছিল, প্রচুর সেলিব্রেশন করেছিল। তারপর থেকেই মনুয়া আর অনুপম ওই সুন্দর সাজানো ছোট্ট বাড়িতে গিয়ে সংসার শুরু করে। হ্যাপিলি ম্যারিড কাপল তারা। অনুপমের ফেসবুকে ভর্তি রয়েছে স্বামী স্ত্রী দুজনের রোম্যান্টিক বিভিন্ন ফটো আর ভিডিও, অসংখ্য লাইক, অসংখ্য কমেন্ট, মাঝে মধ্যে শেয়ারও করেছে লোকজনরা তাদের ফটো। সব ঠিকঠাক চলছিল। হঠাৎ করেই একদিন মনুয়া রয়েছে বাপের বাড়িতে, কারণ মনুয়ার একটা সিস্টের অপারেশন হয়েছিল। 2রা মে 1917 দিনের বেলায় কিন্তু বার কয়েক কথা হয়েছিল স্ত্রীর সাথে অনুপমের। অনুপম অফিস থেকে যখন ফিরছিল তখনও কথা হয়েছিল স্ত্রীর সাথে। রাত্রেবেলায় নিজের বাড়িতে ডাকাতের হাতে খুন হয়েছিল অনুপম। অনুপমের স্ত্রী সকালবেলায় বারবার হাজব্যান্ডকে কল করছিল, কারণ সেদিন তার বাপের বাড়ি থেকে বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। হাজব্যান্ড যখন কল রিসিভ করছিল না তখন সে খুব চিন্তায় পড়ে। সে নিজের বাবাকে কল করছিল, করে বলতে চাইছিল যে তুমি একবার গিয়ে দেখে এসো যে এত বেলায় অনুপম কল রিসিভ করছে না কেন, আমি বারবার কল করছি। ইতিমধ্যেই কিন্তু অনুপমের এক প্রতিবেশীর কল এসেছিল। সেই কলে মনুয়াকে জানানো হয় যে অনুপম আর নেই, রাত্রেবেলায় ডাকাত এসেছিল বাড়িতে, অনুপম খুন হয়েছে। সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে মনুয়ার ফ্যামিলি, প্রতিবেশীরা সবাই গিয়ে জড়ো হয়েছিল অনুপমের বাড়িতে। ইতিমধ্যেই কিন্তু ফরেন্সিক টিম আর পুলিশের দল এসে পৌঁছেছে সেখানে। সব লোকজন দূরে দাঁড়িয়ে আছে। বডি নিয়ে যাওয়া হয় টেস্টের জন্য, আর বাড়িতে চারিদিকে ঘুরে বোঝার চেষ্টা করছিল পুলিশ আর ফরেন্সিক টিম। অনুপমের বডির পাশেই পড়েছিল অনুপমের বিয়ের আংটিটাও, সেটাও তুলে নিয়েছিল পুলিশের দল। পুলিশের টিমের কিন্তু মনে হয়েছিল যে এই ব্যাপারটা কখনোই ডাকাতির কোনো ঘটনা নয়, এর পেছনে অন্য কিছু একটা ব্যাপার রয়েছে। সারা বাড়িতে কোনো কিছুই হারিয়ে যায়নি, কোনো কিছুই কিন্তু ডাকাত নিয়েও যায়নি। হঠাৎ করে কেন, কি উদ্দেশ্যে এসে এইভাবে অনুপমকে শেষ করে দিয়ে গেছে, সেটাই ছিল এবার তদন্তের বিষয়। পুলিশ বডিটা নিয়ে গিয়ে পোস্টমর্টম হয়ে যায়। পোস্টমর্টমের পরে যখন বডিটা দেওয়ার সময়, তখন পুলিশ অফিসার শঙ্কর নারায়ণ সাহা কিছু পেপারস এনে মনুয়ার সামনে ধরেছিলেন, বলেছিলেন সিগনেচার করে বডিটা নিয়ে যাবেন। মনুয়া চিৎকার করে কাঁদতে শুরু করে আর বলে বডিটা হয়তো আপনাদের জন্য হবে, ওটা কোনো বডি নয়, ওটা আমার পৃথিবী, আমার সব কিছু, আপনারা প্লিজ বডি বলবেন না। এই ব্যাপারটা শুনে সবাই কিন্তু আন্দাজ করেছিল যে কতখানি কষ্ট পাচ্ছে মনুয়া। কিন্তু শঙ্কর নারায়ণ সাহা, তিনি একজন পুলিশের অফিসার, তার মোটেও ব্যাপারটা সিরিয়াস বলে মনে হয়নি। তিনি দেখেছিলেন ওই ব্যাপারের পেছনে লুকিয়ে থাকা অন্য কিছু। তার মনে হয়েছিল যে অনুপমের স্ত্রী বেশি করে কেয়ারিং হওয়ার বা হাজব্যান্ডকে ভালোবাসার ব্যাপারটা প্রমাণ করতে চাইছে পুলিশের সামনে বা লোকজনের সামনে। পুলিশ তো পুলিশ হয়, পুলিশের কাছে কিন্তু কোনো কেসের জন্যই আলাদা করে কোনো সফট কর্নার থাকে না। বডি মানে সেখানে বডি হয়, আর সেটা হয় তদন্তের একটা বিষয়। যাই হোক, তদন্ত শুরু করেছিল পুলিশের টিম। প্রথম তদন্ত বা সন্দেহের তালিকায় যাকে রাখা হয়েছিল সে হচ্ছে অনুপমের স্ত্রী মনুয়া মজুমদার। প্রতিবেশী, পরিচিত লোকজনের কাছে মনুয়ার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিল পুলিশের টিম। এবার মনুয়ার জীবনের পুরনো কিছু কথা। যখন মনুয়ার বয়স ছিল 16 কি 17, আগেই বলেছি মনুয়া খুব ভালো নাচ করতে পারত, সেই জন্য পাড়ার প্রত্যেকটা প্রোগ্রামে তার নাচের একটা অনুষ্ঠান অবশ্যই থাকতো। সেই রকমই একটা
ফাংশানে তার নাচ হয়ে যায়। নাচ হয়ে যাওয়ার পরে সে যেখানে সাজগোজ করেছিল সেখানে বসে রয়েছে। যখন সে বেরিয়েছিল তার সামনে দাঁড়িয়েছিল পাড়ারই একটা ছেলে। ছেলেটা বলেছিল, আমার নাম বুবাই, তুমি খুব ভালো নাচ করেছো, আমার খুব ভালো লেগেছে। সেই সময় যে বয়সটা 16-17 বছর বয়সে কোনো মেয়ের কাছে কোনো ছেলে তার প্রশংসা করছে, ব্যাপারটা ভালো লাগার মতোই। তো ঠিক সেই রকমভাবে মনুয়ারও খুব ভালো লেগেছিল। কিছুদিন পরে মনুয়া হঠাৎ ফোন দেখছে। মনুয়ার কাছে সেই বুবাই বা তার আর এক নাম অজিত বা বুবাইয়ের কাছ থেকে একটা মেসেজ এসেছিল মনুয়ার ফোনে, ফেসবুকের মেসেঞ্জারে। বলেছিল, সেদিন তোমার কিছু ফটো তুলেছিলাম, তোমার ফটোগুলো খুব সুন্দর এসেছে, আসলে তুমি খুব সুন্দর। এইভাবে কিন্তু ফেসবুক মেসেঞ্জারে হাই, হ্যালো, গুড মর্নিং, গুড নাইট থেকে শুরু হওয়া এই বন্ধুত্বটা, এই সম্পর্কটা প্রেমে গিয়ে দাঁড়িয়েছিল। মনুয়া তখন একজন স্টুডেন্ট। সেই সময় যেমনটা হয় ঠিক তেমনই হয়েছিল। এবার ফোনের বাইরে প্রেম শুরু হয়েছিল। মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ, একসাথে হাত ধরে রাস্তায় হাঁটা, একটা মুভি দেখতে যাওয়া। ব্যাপারটা কিন্তু লুকিয়ে থাকেনি। পাড়ার লোকজনরাও জানতে পেরেছিল মনুয়ার মা আর বাবা খোঁজ নিয়ে যখন জানতে পেরেছিল যে ছেলেটার সাথে তাদের মেয়ে আজকাল ঘোরাঘুরি করছে, সেই ছেলেটা একদম বাজে ছেলে বলতে না তো পড়াশোনা করেছে, না তো আর্থিক অবস্থা ভালো, না সে কোনো ঠিকঠাক কাজ করে, তাকে কেউ ভদ্র ছেলে বলে মনেই করে না। বাবা ডেকে মেয়েকে শাসন করেছিল, মেয়ে কান্নাকাটি করেছিল, কিন্তু শাসনের ফলাফল একটাই হয়েছিল। বাবা বলেছিল, আর কোনোভাবেই ওই বাজে ছেলেটার সাথে সম্পর্ক রাখা যাবে না, কারণ তোমার এখন পড়াশোনা করার বয়স, তুমি পড়াশোনাতে মন দাও, ওই সব ব্যাপারে এখন ভাবলে চলবে না। মেয়ে বাধ্য সন্তান, আগেই বলেছি, বাবা মা বলে দিয়েছে, মানে সত্যি সত্যি আর দেখা করা যাবে না বুবাইয়ের সাথে, তাহলে সম্পর্কটা এখানেই ইতি টানতে হবে। প্রথম কিছুদিন বাবা মা পাহারাও দিয়েছিল, দুজন দেখা সাক্ষাৎ করতে পারেনি। একদিন 1 বছরের প্রেমে ইতি টানা হয়েছিল 2 মিনিটের ফোন কলে। মনুয়া কাতর স্বরে নিজের প্রেমিককে বলে দেয় যে, আর আমি তোর সাথে দেখা করতে পারবো না, সরি, তুই আমাকে ভুলে যা। এতটা কথা হয়েছিল। সত্যিই সম্পর্কটা সেইখানেই বিরতি নিয়েছিল। কেউ কারোর সাথে আর দেখা করেনি, ফোন কলও হয়নি, মেসেজও হয়নি। কেটেছিল বেশ কয়েকটা বছর। মনুয়া বাবা মায়ের কথা মতো পড়াশোনায় মন দিয়েছিল, পড়াশোনা শেষ করেছিল। ইতিমধ্যেই পরিচিতির মাধ্যমে জুটিয়ে ফেলেছিল বারাসাত পৌরসভাতে একটা চাকরি। সেই প্রথম প্রেমকে মনে রেখে আর কতদিন চালানো যায়। মনুয়া নিজের কাকার বাড়ি যাতায়াত শুরু করেছিল। কাকার বাড়িতে একজন ভাড়াটে থাকতো, তার নাম অনুপমের সাথে কিন্তু এবার আবারও প্রেম শুরু হয়। আবারও মা বাবা জানতে পারে। এবারে কিন্তু মা বাবা আটকায়নি, কারণ মেয়ে ঠিকঠাক একটা জায়গায় পৌঁছে গেছে। আর মেয়ে এবার যাকে পছন্দ করেছে সেই অনুপম। সে ঠিকঠাক রুজি রোজগার, তার অল্প বয়সেই তার একটা সুন্দর ছোট্ট বাড়ি রয়েছে, বাবা মায়ের কোনো দায়িত্ব নেই তার ওপর, একদম ঝাড়া হাত পা একটা সাকসেসফুল ছেলে। এর থেকে ভালো পাত্র আর মেয়ের জন্য কোথায় পাবে তারা রাজি হয়ে যায়। মধ্যস্থতা করে এই লাভ ম্যারেজটাকে অ্যারেঞ্জ করে ফেলা হয়, হয়ে যায় অ্যারেঞ্জ ম্যারেজ। দুজন ভালোবাসার মানুষ একসাথে একই ঘরে বসবাস শুরু করে, সংসার শুরু করে। অন্য আর 5টা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেমন হয় সময় কাটছিল। অনুপম যেহেতু একটা প্রাইভেট কাজ করত, তাহলে ব্যস্ততাটা অন্যান্য হাজব্যান্ডদের থেকে একটু বেশি ছিল। সকালবেলায় বেরিয়ে যেত, গভীর রাত্রে ফিরত। স্ত্রীর সাথে খুব একটা সময় কাটাতে আগ্রহ থাকলেও মনের অবস্থাটা থাকতো না, সময় সুযোগও হতো না স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়ার। প্রচুর টাকা পয়সা দিত সে স্ত্রীর হাতে, মাঝে মধ্যে ঘুরতেও যেত, তবে যেভাবে তার স্ত্রী তাকে চাইছিল হয়তো ঠিক সেভাবে সে পারছিল না। হঠাৎ করে একদিন রাত্রেবেলায় পাশে হাজবেন্ড ঘুমাচ্ছে,
মনুয়ার মনে অনেক কথা, কিন্তু কথাটা কাকে বলবে, শোনার মানুষ নেই। সে ফোনটা তুলে নিয়ে একটা মেসেজ করেছিল। মেসেজটা করেছিল সেই ছোটবেলার, মানে সেই 17 বছর বয়সের সময়কার প্রেমিক বুবাইকে। কেমন আছিস? এই কেমন আছিস দিয়ে বলা একটা কথা ধীরে ধীরে আবার এগিয়ে গেছিল প্রেমের দিকে। এবারে কিন্তু প্রেম বলবো না, যেটাকে সমাজ বলে অবৈধ প্রেম। যেহেতু ম্যারিড একজন মহিলা, একজন আনম্যারিড ছেলে হোক না পুরনো প্রেমিক, তার সাথে আবারও কথা, আবারও প্রেম শুরু করেছিল। প্রেমে গিয়ে তারা কিন্তু থেমে থাকেনি, তারা শুরু করেছিল দেখা সাক্ষাৎ। দেখা সাক্ষাৎ মানে ঘনিষ্ঠভাবে সময় কাটানো, এদিক ওদিক একসাথে ঘোরা। হাজব্যান্ড সারাদিন যেহেতু থাকতো না, কোনো অসুবিধাও ছিল না। আর স্ত্রীও যেহেতু অফিসে যেত, সময় বের করে মাঝে মধ্যে ঘোরাঘুরি ইত্যাদি শুরু করেছিল। মাঝে মধ্যে মনুয়া অজিতকে বা বুবাইকে নিজের বাড়িতে ডেকে নিত, নিজের বাড়িতে নিজের বেডরুমে তার সাথে দেখা সাক্ষাৎ করত। যাই হোক, একদিন মনুয়া অজিত লেক টাউনের জয়া সিনেমায় ফিল্ম দেখতে গেছে। হঠাৎ করে সেখানে কিন্তু অনুপমের এক বন্ধুও গেছে। অনুপমের বন্ধু খুব ভালো করে দেখে চিনতে পারে যে এটা তার বন্ধুর স্ত্রী। একটা ছেলে একটা মেয়ে মুভি দেখতে যেতেই পারে, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে সে বুঝেছিল যে এটা শুধু বন্ধুত্বের সম্পর্ক নয়, তার থেকে বেশি কিছু। সে কিন্তু দেরি করেনি, সে সোজা চলে গেছিল অনুপমের কাছে, অনুপমকে পুরো ব্যাপারটা জানিয়েছিল। অনুপমের মাথায় এবার এক রাশ চিন্তা, কিন্তু অনুপম বিশ্বাস করতে পারছে না মনুয়া এরকম করতেই পারে না। কিন্তু মনুয়াকে জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করতেও যেন তার মন চাইছে না। সেদিনও রাত্রেবেলায় অনুপম ঘুমিয়ে পড়েছে, পাশে ফোন দেখছে মনুয়া। অনুপমের হঠাৎ চোখ খোলে। অনুপম সেই রাত্রে হয়তো চিন্তাটা একটু বেশি করছিল বলে নিশ্চিন্তে ঘুমাতে পারেনি। চোখ খুলে পাশে দেখে স্ত্রী নেই, ফাঁকা জায়গাটা, তবে স্ত্রীর ফোনটা রাখা রয়েছে। সে এর আগে স্ত্রীর ফোন চেক করা উচিত বা দেখা উচিত কখনো ভাবেনি, কিন্তু সেদিন তার মনে হয়েছিল যে ফোনটা একবার দেখি। যেহেতু বন্ধু ওই কথা বলেছিল, মনে একটা সন্দেহ শুরু হয়ে গেছিল। সে এবার ফোন দেখতে শুরু করে। ফোন দেখেছিল মানে গ্যালারিতে কিছু ফটো দেখেছিল। সে অবাক হয়ে গেছিল তার বেডরুমে তার জায়গায় শুয়ে অন্য একজন ছেলের সাথে তার স্ত্রীর অন্তরঙ্গ অবস্থায় অসংখ্য ফটো। সে ফটো দেখছে, এমন সময় তার স্ত্রী ঘরে ঢুকে এসে স্ত্রী ব্যাপারটা বুঝতে পারে যে হাজব্যান্ড দেখে ফেলেছে। স্ত্রীও কিন্তু অতটা সাবধানতা অবলম্বন করেনি, কারণ হাজব্যান্ড কখনোই তার ফোনে হাতও দিত না। এবার স্ত্রী যখন ঘরে এসে দেখেছিল যে হাজব্যান্ড ফোন দেখছে, সে একটু ঘাবড়ে যায়, কিন্তু নিজেকে সামলে নেয়। আর নিজে মনে মনে এটাও ভেবেছিল মিথ্যা কথা বলতে গেলে কিন্তু কাজ হবে না, যা সত্যি যেটা সে দেখে ফেলেছে সেটা মেনে নিতে হবে। সে মেনে নেয়, সে বলে হ্যাঁ দেখো একটা ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। সে হাত জোর করে ক্ষমা চায় আর বলে যে না তুমি ক্ষমা করে দাও, আর কখনো এরকম হবে না, একটা ভুল হয়ে গেছে, মানুষের কাছে ভুল হতেই পারে। অনুপম কিন্তু সহজে ক্ষমা করে দেয়নি, স্ত্রীর সাথে আর কথা বলছে না। স্ত্রীও কিন্তু অনুপমের সাথে কথা বলছে না, মাঝে মধ্যে ভালো ভালো রান্না করে স্বামীকে খাওয়াচ্ছে, রিকোয়েস্ট করছে। কেউ কিন্তু এই ব্যাপারটা তৃতীয় আরও কাউকে বলেনি। মনুয়া কিন্তু তারপরে অজিতকে সমস্ত ব্যাপারটা বলে অজিতকে একদম টোটালি ফোন করা দেখা করা সব বন্ধ করে দেয়। মনুয়া এবার মনে মনে ভাবছে যে এইভাবে সত্যি সত্যি তো জীবনে দুজন মানুষকে রেখে চলবো, এমন তো করলে হবে না, তাহলে একজনকে বাদ দিতে হবে। কিন্তু কাকে বাদ দেবে এই ব্যাপারটা ভাবতে গিয়ে তার মনে হয়েছিল যে অনুপমকে বাদ দিতে হবে। বুবাই থাক জীবনে, কিন্তু একটা প্রবলেম আছে, বুবাইয়ের কাছে তো টাকা পয়সা নেই, বুবাইয়ের কাছে কোনো কাজও নেই, কোনো কাজই সে বেশি দিন ধরে করতেও পারে না। তাহলে কি করা যায়? এবার ডিভোর্স নেওয়ার দরকার নেই, হাজব্যান্ডকে যদি মেরে ফেলা যায় তাহলে কিন্তু হাজব্যান্ডের বাড়ি সমস্ত সম্পত্তি মনুয়ার হয়ে যাবে, আর মনুয়ার বয়ফ্রেন্ড অজিত তার সাথে বিয়েও করে ফেলবে, তারপর এই বাড়িটাতেই সুখে সংসার করবে। এই রকম একটা প্ল্যানিং করে সে নিজের হাজব্যান্ডের সাথে সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করতে থাকে। সে একটা নতুন সিম কেনে, নতুন একটা ফোন নেয়,
শুধু সেই সিমটা থেকে, সেই ফোনটা থেকে ফোন করতো অজিতকে, আর কাউকে কখনো ওই ফোনটা থেকে সে কল করেনি। এবার আগেই বলেছিলাম যে মনুয়ার পেটে সিস্ট হয়েছিল, সিস্টের একটা অপারেশন আছে, সেই সুযোগে প্ল্যানের মধ্যেই কিন্তু সেই সিস্টের ব্যাপারটাকেও সে নিয়ে নেয়, সে চলে যায় অপারেশন করতে। অনুপম কিন্তু খুব ভালোবাসতো মনুয়াকে। স্ত্রীর অপারেশন হচ্ছে, স্ত্রী একটা অসুবিধার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় সে রাগ করে স্ত্রীর থেকে দূরে থাকবে, কথা বলবে না, এমন সে কখনোই করতে পারবে না। সে কিন্তু অপারেশন হওয়ার পরে স্ত্রীকে হসপিটালে দেখতে যায়। এবার তাদের দুজনের সম্পর্কটা আবার আগের মতো ঠিকঠাক হয়ে যায়। স্ত্রীর করণীয় সব ভুলকে সে ভুলে গিয়ে স্ত্রীর কাছে রোজ রোজ দেখা করতে যেতে শুরু করে। স্ত্রী এবার সেখান থেকে বাপের বাড়ি যায়। বাপের বাড়িতে সে কদিন রেস্ট করছিল, সেখানেও কিন্তু এবার অনুপম যাওয়া শুরু করে। অনুপম যখন স্ত্রীর কাছে যাচ্ছিল, স্ত্রী একদিন অনুপমকে বলে যে আর ভালো লাগছে না, এবার চলো, আমাকে তুমি নিজের বাড়ি নিয়ে চলো। অনুপম খুব খুশি হয়। তো ডেট ঠিক হয় যে 3 মে বাড়ি নিয়ে যাব, তুমি রেডি থেকো। অনুপম দেখা করে চলে যায়। 2 মে সকালবেলায় অনুপম নিজের কাজের জায়গায় গেছিল। মনুয়াও কিন্তু সেদিন পৌরসভা গেছিল নিজের অফিসে। পৌরসভা যাওয়ার পরে সে নিজের বয়ফ্রেন্ডকে সেই অন্য একটা যে ফোন নাম্বার নিয়েছিল সেটা থেকে কল করে ডেকেছিল দেখা করতে। মনুয়া নিজের ডিউটি আওয়ার্সের পরে নিজের বয়ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতে সিংহ ভিলাতে এসেছিল অনেক দিন পর আবার ঘনিষ্ঠভাবে সাক্ষাৎ করার জন্য আর প্ল্যানটা ভালো মতো বুঝিয়ে দেওয়ার জন্য। মনুয়ার বাড়ির একটা চাবি মনুয়ার কাছে, আরও একটা চাবি অনুপমের কাছে থাকতো, সেই জন্য কোনো অসুবিধা হয়নি। তারা বাড়ির ভেতরে ঘনিষ্ঠভাবে সময় কাটায় সেই বেডরুমে। তারপরে অজিতের খিদে পায়, অজিতের জন্য মনুয়া ডিমের পোচ নিয়ে আসে, সামনে বসে তাকে খাওয়ায়। খাওয়াবার পরে সে তালা বন্ধ করে সেই বাড়ি থেকে বেরিয়ে চলে যায় আর বাড়ির ভেতরে রেখে দিয়ে যায় অজিতকে। অজিত অপেক্ষা করছিল কখন মনুয়ার হাজব্যান্ড অনুপম আসবে, অজিত তাকে প্ল্যান মোতাবেক শেষ করে দেবে। 2 মে রাত্রেবেলায় 8:30টার সময় অফিস থেকে বেরিয়ে অনুপম মনুয়ার সাথে কথা বলেছিল তোমার কাছে আসছি দেখা করতে। মনুয়া বলেছিল যে কাল তো আমি বাড়ি যাচ্ছি, আজকে আর এত রাত্রে দেখা করতে আসতে হবে না, তুমি বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে তুমি রেস্ট নাও। ইতিমধ্যেই কিন্তু মনুয়া সব খবর দিচ্ছিল অজিতকে। অজিত কিন্তু লাইটের কানেকশন কেটে বাড়িতে অপেক্ষা করছে অনুপমের জন্য। অনুপম রাত্রেবেলায় 10টার সময় দরজা খুলে যেই ভেতরে ঢুকেছে, অজিত হাতে থাকা রড দিয়ে সজোরে মাথায় আঘাত করে। অনুপম যখন মাটিতে লুটিয়ে পড়ে, চিৎকার করার সুযোগও পায়নি সে, কিছু বোঝার আগেই তার মাথায় একাধিকবার আঘাত করা হয়। একটা সময় কিন্তু অনুপম মারা গেছিল। সেই ব্যাপারটা যখন অজিত বুঝতে পেরেছিল, অজিত কিন্তু সব সময় ফোনে কানেক্টেড ছিল মনুয়ার সাথে। মনুয়া তাকে বলে দিয়েছিল বিয়ের যে আংটিটা অনুপমের হাতে রয়েছে সেটা খুলে নিয়ে চলে যাস, তবেই তো মনে হবে যে ঘটনাটা ডাকাতির। অজিত আংটিটা খুলে নিয়েছিল, তবে সঙ্গে নিয়ে যায়নি, সেখানে পাশেই পড়েছিল আংটিটা। অজিতও কিন্তু কোনো পেশাদার ক্রিমিনাল নয়, এমন নয় যে সে মানুষজনকে এইভাবেই মেরে বেড়ায়। তো সেও সেদিন কিন্তু একটু নার্ভাস অবশ্যই হয়েছিল। যখন সে কনফার্ম হয়ে গেছিল যে অনুপম মারা গেছে, সে সেখান থেকে বেরিয়ে চলে গেছিল। বেরিয়ে যাওয়ার সময় সে মনুয়ার বাড়ির সামনে দিয়েই গেছিল। মনুয়া কিন্তু ছাদের উপরে অপেক্ষা করছিল, দেখছিল। ছাদের নিচ থেকে হাত নড়িয়ে ইশারা করে মনুয়াকে সে বলে যায় যে কাজ হয়ে গেছে। তারপর সারা রাত সে শোভাবাজারে গিয়ে মদ খেয়েছিল। প্রথমবার সে এত বড় ক্রাইম করেছিল, সেই জন্য মনটাকে শান্ত করার জন্য সে শোভাবাজারের একটা বারে বসে সারা রাত মদ খেয়েছিল। আর সারা রাত চলেছিল তার গার্লফ্রেন্ড মনুয়ার সাথে
তার অশ্লীল চ্যাটিং, সেগুলো পরবর্তীকালে কিন্তু একে একে সব বেরিয়ে এসেছিল, সব লোকজনরা জানতে পেরেছিল। আরও একটা ব্যাপার যেটা তদন্তের সময় জানতে পারা গেছিল, অনুপম যখন বারবার আঘাতের পর মাটিতে লুটিয়ে পড়ে আছে, অজ্ঞান না মারা গেছে সেটা কিন্তু ঠিক জানে না অজিত। এমন সময় ফোন কলে মনুয়া তাকে বলে, মনুয়া কিন্তু সবসময় ফোনে কানেক্টেড ছিল যখন ওই ঘটনা তার হাজব্যান্ডের সাথে ঘটাচ্ছিল তার প্রেমিককে সে বলে যে রান্নাঘরে যা, রান্নাঘরের কোথায় একটা খুর রাখা আছে সেটাও সে বলেছিল। সেই খুরটা নিয়ে এসে তার হাজব্যান্ডের বাঁ হাতের শিরাটাকে কেটে দিতে বলেছিল, সেটাই কিন্তু অজিত করেও ছিল। অনুপমও কিন্তু বাঁচার লড়াই করেছিল, কিন্তু এমন একটা অবস্থা হঠাৎ তার ওপর যখন চড়াও হয়েছিল অজিত ওই অন্ধকার ঘরে, সে কি করবে বুঝে ওঠার আগেই কিন্তু তার সাথে এই ঘটনা ঘটে গেছিল। দিন রাত্রে ওই ঘটনা ঘটল। তার পরের দিন 3 মে 2017 অনুপমকে বারবার কল করছিল তার স্ত্রী। অনুপম কল রিসিভ করছিল না, তখন সে নিজের বাবাকে কল করেছিল। প্রতিবেশী একজন কল করে জানিয়েছিল যে অনুপম মারা গেছে। পাড়ার লোক এলো, তদন্ত হলো, সেখান থেকে ফরেন্সিক টিম আঙুলের ছাপ, আততায়ীর জামা ছেঁড়া সেই আংটি সবটাই পেয়েছিল। পোস্টমর্টম রিপোর্ট পাওয়া যায়, আংটিও পাওয়া যায়। পুলিশ জানিয়ে দেয় এটা ডাকাতি নয়, এর পেছনে রয়েছে অন্য কিছু। সেটার তদন্ত করা হয়, প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসাবাদ হয় মনুয়ার ব্যাপারে। তখন উঠে আসে অজিতের নাম, অজিতের নাম থেকে উঠে আসে অজিতের ফোন নাম্বার, অজিতের ফোন নাম্বারের কল ডিটেল, লোকেশান ইত্যাদি চেক করতে গিয়ে বেরিয়ে আসে মনুয়ার যে নতুন আরও একটা নম্বর সেটা। ধীরে ধীরে সব ব্যাপারটা ইনভেস্টিগেশন টিমের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছিল। একটা সময় অ্যারেস্ট করা হয় মনুয়াকে আর মনুয়ার বয়ফ্রেন্ড অজিতকে, দুজনকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ হয়। পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, দুজনকে অ্যারেস্ট করা হয়। তারপর শুরু হয় শুনানি, বিচার। 17 জুলাই বিচারক মনুয়ার সম্বন্ধে বলেছিলেন যে মনুয়া হচ্ছে বর্ন ক্রিমিনাল, জন্ম থেকেই তার রক্তে রয়েছে ক্রাইম। যেভাবে সে ঘটনাটা ঘটিয়েছিল সেটা শোনার পর, জানার পর বিচারক এই ওয়ার্ডটাই তার ব্যাপারে ইউজ করেছিলেন। আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল দুজনকেই। বর্তমানে দুজনেই জেলে রয়েছে। যখন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, তারপর যখন তাদের শুনানি চলছিল, সেই ব্যাপারগুলো আজও লোকজন মনে করে। তাদের শুনানি যখন চলছিল তখন যখনই তাদের দুজনের মধ্যে দেখা হতো কোর্টের মধ্যে, কোর্ট রুমে তারা পরস্পরকে ফ্লাইং কিস দিত। এমনকি আশেপাশে উপস্থিত থাকা লোকজনেরা অবাক হয়ে যেত, কারণ আগে কখনো কোনো ঘটনাতে এই রকম হওয়াটা দেখা যায়নি। সবাই কিন্তু চোখ নামিয়ে নিত তাদের অ্যাক্টিভিটি দেখে। আরও একটা অ্যাক্টিভিটির ব্যাপারে যেটা সেই সময় নিউজ পেপারেও বেরিয়েছিল, ভ্যালেন্টাইন্স ডের দিনে মঙ্গলবার একবার তাদের দুজনের শুনানির ডেট পড়ে। তারা পরস্পরকে দেখা মাত্র, যেহেতু তারা অন্য অন্য জেলে থাকতো, একসাথে তো আর থাকতো না, তো যখন তাদের দেখা হয়েছিল ছুটে গিয়ে তারা পরস্পরকে জড়িয়ে ধরেছিল, ঠিক মুভি স্টাইলে। তারপরে অজিত নিজের গার্লফ্রেন্ডের লিপসে কিস করেছিল। যাই হোক, এটাও গেল একটা ঘটনা। অজিত একবার পুলিশ ভ্যানে, যাতে তাদের দুজনকে নিয়ে যাওয়া হচ্ছিল, তাতে নিজের জামাটা খুলে নিজের প্রেমিকার মাথাটা ঢেকে দিয়ে সেই জামার তলায় কিস করেছিল, ঠিক যেন আশিকি মুভির একটা সিন। এই ছিল মনুয়া আর অজিতের প্রেমের ঘটনা। একটা প্রশ্ন, মনুয়ার সাথে অজিতের প্রেম হয়েছিল, তারপরে মনুয়ার সাথে অনুপমের প্রেম হয়েছিল। কি মনে হয়, অনুপমের সাথে আদৌ কি মনুয়ার প্রেম হয়েছিল? কমেন্ট করে অবশ্যই জানাবার চেষ্টা করবেন। ভালো থাকবেন।